এই মূর্খমতে বাদশা করে করে আজকে আসবে লোকটা আগে তীরের খাওয়া খেয়ে নদীর উত্তর দিকে যাচ্ছিল সৈন্যরা তাকে তীর ছুঁড়েছে তাকে কেউ চিনতে পারলি না তবে আমার মনে হয় হোসেনের লোক ছাড়া কেউ নয় যাই হোক নদীতে কিন্তু তুই নামতে দিবি না সেমন দেওয়া হবে না তুই তোর সাইজ তুই কাদের সামনে দাঁড়িয়ে কথা বলছিস সামনে কথা বলবে বেশি বড় কথা না বলে বেশি বড় কথা না বলে তোর ডান দিয়ে উঠিয়ে যা ওরা হোসেনকে পাঠিয়ে যা ওরা তো তার মাত্র চেলা যদি রাম ছাড়ে তাহলে কি করবি ঠিক আছে নদীর পানিতে সবার সমান অধিকার আছে তাহলে মৃত্যু তোমাকে হাত ছাড়ি দিয়ে যাচ্ছে ঠিক আছে সময় জট তোমাকে হবে না অদ্রুত চালিয়ে যাবে মৃত্যু
কি বলবো শয়তান, এই ভাষায় আমার কণ্ঠ শুকিয়ে যাচ্ছে। নইলে তোর মতো 10টা অলিকে আমি একাই খতম করতে পারতাম। আজ তো তোমাকে মালিক হওয়ার সুযোগ দেওয়া হয় না। আমার পা টলছে, ভাষায় আমার কণ্ঠ শুকিয়ে যাচ্ছে। এই আমি অস্ত্র ত্যাগ করলাম। হবে না। দিলে না, ভাষার পানি দিলে না। খোদা, তুমি এর বিচার করো। খোদা, তুমি এর বিচার করো। আমি প্রচন্ড গায়ে পড়ে দিয়েছি। আর যারা ছিল তোমার বুকে এত রক্ত দিলে না, বাঁচতে দিলে না। ওই শয়তান অলির আমায় বাঁচতে দিলে না। এই ভাষায় আমার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল। আমার পা টলতে লাগলো। আমি অস্ত্র ত্যাগ করলাম। তাই অলির আমার বুকে অস্ত্র বসিয়ে দিল। আমি চলে যাচ্ছি। আমি আর দাঁড়াতে পারছি না। কে বলবে এই ইমাম বংশের মান আমি রক্ষা করতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নদীর কুল ছাড়বে না। হোসেনের সৈন্যরা পালাতে যেন না পারে, একটা সৈন্য যেন পালাতে না পারে। চাই আমি এখন চাই। আমার ভাগ্যের পরিহাস খোদা, আমার জন্য এত বড় ইমাম বংশ ধ্বংস হয়ে গেছে। এর চেয়ে আমার মৃত্যু ভালো ছিল খোদা, মৃত্যু যে আমার ভালো ছিল। তুমি আমাকে মৃত্যু দাও খোদা, আমাকে তুমি মৃত্যু দাও খোদা, আমাকে মৃত্যু ছোট ভাবি আবার যে তুমি শরীরের বাইরে এসেছো ভাবি, তোমাকে না বলেছি সব সময় শিবিরের মধ্যে থাকবে। শিবিরের মধ্যে আমার থাকতে ইচ্ছা হয় না বসে। তোমরা সবাই আমাকে ত্যাগ করো। কেন ভাবি, কেন? আমার জন্য তোমাদের পদে 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 বিপদ। তাই বলে কি তোমাদেরকে ত্যাগ করবো? তুমি জানো না ভাই আমার মৃত্যুর সময় মরে গেছি। হোসেন তোর জান দিয়ে রক্ষা করে তোর খাবে এই জয়নবের তোমাদের ইমাম বংশের একটা প্রাণীর জীবন থাকবে না।
তবু আমি জানবো আমার ভাইজানের কথা আমি পদে পদে পালন করে গেছি ভাবি, পালন করে গেছি। আমার অস্ত্র এনে দাও, আমি নিজেই যুদ্ধে যাব। কোথায় আমার দৌড়ে ভরা সহজে দাও তাদেরকে রণসাজি বিক্ষুব্ধ জনতার মতো নৌকার বেগে ছুটে যাব। ওই ওই রবি ওই সৈন্য ওই আজ এই কারবারের স্বাদ আমি মিঠাইব, রক্তের অংশে বসাই আমি। হোসেন হোসেন আমি কি শুনছি হোসেন? ভাবি কি হয়েছে ভাবি? আজ নাকি তুমি নিজেই যুদ্ধে যাবে? হ্যাঁ ভাবি, আমি নিজেই যুদ্ধে যাব। আমি সাহসী আর কেউ নেই ভাবি। সবাই যে নদীর করে প্রাণ হারিয়েছি, তাই তো আজ আমি নিজেই যুদ্ধে যাব ভাবি। না, তোমাকে আজ যুদ্ধে যেতে হবে না। যুদ্ধে যাবে না না ভাবি না, আমি যে যুদ্ধে না গেলে ভাবি ওরা যে আমার শিবিরে আক্রমণ করবে ভাবি। যুদ্ধে যাবে আজ হচ্ছে আমার কাশি। না, তুমি কোনো চিন্তা করো না হোসেন, আজ আমার কাশি যুদ্ধে যাবে। দেখবি মায়ের দুলায় সে জয়ী হয়ে আমার ফিরে আসবে। ভাবি তুমি মানুষ নয় ভাবি, তুমি মানুষ নয়, তুমি একটা রাক্ষসী, তুমি সর্বনাশী ভাবি। না, কোনো কথাই আজ আমি মানবো না। আমার কাশিকে আমি যুদ্ধে পাঠাবো। যা যা জানো, কাশিমকে পাঠিয়ে দে। যা। তুমি এদের মুখের করো না, তুমি এদের মুখের করো। আমি জীবিত থাকতেই তুমি যা কাশেমকে যুদ্ধে ঘটাতে পারবে না ভাবি। চাই আমি যুদ্ধে জয় করতে, মরে যাক বংশ, ধ্বংস হয়ে যাক এই বংশ। তবু 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 যে আমি আমার কাশেমকে কখনো যুদ্ধে পাঠাবো না। আমি না তোমার ভাবি। কোনদিন তো তুমি আমার আদেশ অমান্য করনি। কেন কেন করবো ভাবি? তুমি কি আমার তোমার আদেশ আমি প্রাণে বন্ধে পালন করবো ভাবি। তাই যদি করবে তাহলে আমার আদেশ তুমি শিবিরে ফিরে যাও। আমি কাশেমকে এখনই যুদ্ধে পাঠিয়ে দিচ্ছি। ভাবি সে যে রাক্ষসী কারবালা ভাবি, রক্ত পিপাসা পুরাতন নদী ভাবি। সেখানে যে যায় সে আর কখনো যে ফিরে আসে না ভাবি, ফিরে আসবে না। তোমাকে হারিয়ে আমি কাশেমকে নিয়ে সাহসে কিছুতেই বাঁধতে পারবো না। হায় খোদা, তোমার যে অপূর্ব সৃষ্টি। আম্মা আমায় ডেকেছেন? তোমায় আমি ডেকেছি, আজ তোমাকে যুদ্ধে যেতে হবে। যাও যাও, রণসাজে সেজেছো। আমি প্রস্তুত আছি মা। চাচা আমাকে অনুমতি দেন, আমি আজ যুদ্ধে যাব। আমি
জানি কাছে এর পরিণাম কি? যুদ্ধে যাও বাবা, তবে যাওয়ার সময় আমার একটা অনুরোধ। কি অনুরোধ চাচা? তোমার পিতা মৃত্যুর সময় আমাকে বলেছিল, ওরে হোসেন, তোর মেয়ে চকিরার সঙ্গে আমার কাশ্মীর ছাদি নিয়ে দিস। আজ সেই শুভ দিন এসেছে রে কাছে, তুমি আমার চকিরাকে ছাদি করি আর পরীক্ষা তুমি চলে যাবি। না না, তা হতে পারে না, এখন শাদী করা সম্ভব নয় চাচা। তা না হলে তোমার যুদ্ধে যাওয়া হবে না কাছে। চাচা ওরে ওরে কাছে, আমি জানি এর পরিণাম কি। তবু আমার সঙ্গে আমি তোর সঙ্গে শাদী করে তা না হলে আজ যে সময় পৌঁছাবে না ভাবি, আমার ভাইজানের আত্মার সৎকার যে কখনো যে পূর্ণ হবে না কাছে। আম্মা, তুমি বলো এখন আমি কি করব? আমিও জানি মৃত্যুর সময় তোমার আব্বা যেন বলে গেছে সঙ্গীনার সঙ্গে তোমার শালীনিতে। চমৎকার তোমার সৃষ্টি খোদা, চমৎকার তোমার নীলভূমি। একটা জীবন আর মৃত্যুর সঙ্গে পা বাড়িয়েছে, আর এক্ষুনি আর একটা জীবন তার সঙ্গে হতে চলেছে। যাও যাও কাছে, অতি সত্ত্বে তুমি স্বামীর জন্য বন্ধু হও বাবা। আম্মা, পিতা আমার হাতে এই কবচটা বেঁধে দিয়ে বলেছিল, কাশেম, তোমার যখন মহাবিপদ হয় তখন কবচটার অপর পাশে তুমি দেখে দেখবে বাবা, ওই অপর পৃষ্ঠায় যা লেখা থাকবে তুমি তাই করবে। আমায় আদেশ করো মা, এই ঘোর সংকটে কবচের অপর পৃষ্ঠা দেখি। আচ্ছা বাবা, দেখ ওটা খুলে দেখ কি আছে। কি হলো কাশেম, কি হলো? যাও মা, জান চাচা, সাজিয়ে আনেন ছবিটাকে মধু খেতে। এই দেখুন কবচে লেখা আছে, কাশেম, তুমি ছবিটাকে এই মুহূর্তে শাদী করো। সাজাও সকিনাকে, বাদ্যান সকিনা বাদ্য বাজবে, গণ সাজে আজ আমাকে বর সাজে, তার সাজে আমি হাসতে হাসতে সকিনাকে শাদী করবো। চোখের পানিতে আজ আদর গোলাপের সাজাও সকিনাকে, সাজাও সকিনাকে। যাও যাও ভাবি, চকিরাকে সাজিয়ে দিয়েছি। এই মুহূর্তে যে স্বাধীন কার্য করতে হবে ভাবি। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। সকিনাকে স্বামীর সামনে সাজিয়ে আনতে তোমরা এসো, আমি যাচ্ছি। আমার এই যে ইচ্ছে হচ্ছে আমি জানি
তবু যে আমাকে যেতেই হবে, কারণ আমার চোখের সামনে তবু যে আমাকে যেতেই হবে। ওই বেহেশতের দিকে চেয়ে দেখো ভাইজান, তোমার আদেশ আমি বন্দে বন্দে পালন করেছি। আমি তোমার কাশ্মীর সাথে আমার ছোটটাকে সাথে দিয়েছি। তুমি প্রাণ ভরে যে দোয়া করো ভাইজান, প্রাণ ভরে দোয়া করো ভাইজান। পোশাক নেই, তবু আজ তোমাকে কত সুন্দর মানিয়েছে। আমার মনে হয় তোমার মতো সুন্দরী এই ধরাতলে আর নেই। ছোটবেলা থেকে আমি তোমাকে দেখেছি, কিন্তু আজ মনে হচ্ছে তোমাকে প্রাণ ভরে দেখি। হ্যাঁ, শোনো কিনা, রণবাদ্য যেমন স্বাধীনবাদ্যের অভাব পূরণ করেছে, মানুষের চোখের পানিতে আগুন গোলাপের অভাব পূরণ করেছে, এই শুভ লগ্নে তুমি আর মাথা নত করে থেকো না, মুখ তোলো কিনা। একই বংশে একই বাড়িতে জন্ম আমাদের। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে খেলা করছি। আজ আমাদের স্বাধীন, কিন্তু বাসর হলো না। তবু আজ মানুষ স্বাধীন উপায় নেই সখীরা, উপায় নেই। জানি তুমি আঘাত পাবে, তবু আমায় অনুরোধ, আমার এই শুভ যাত্রায় বাধা দিয়ে আমার গতিবাদকে বিশাল করে দিও না। এই নারী জীবনের স্বামী ছাড়া আর কি থাকতে পারবো। আজ আমাদের স্বাধীন হলো, কিন্তু বাসর হলো না। তবু আজ তোমাকে আমি নিজের হাতে রণসাথে সাজিয়ে দেবো। আজ মনে হচ্ছে তোমার মতো সুন্দরী বউ বুঝি আর এই ঘরে তলে নেই। ওই শোনো সখীরা, বাতাস বলছে কাশেমে তুমি যেও না, পাখিরা বলছে কাশেমে তুমি যেও না, তোমার চোখের পানি বলছে কাশেমে তুমি যেও না। তবু আজ আমাকে যেতেই হবে, কারণ এত বাধা সত্ত্বেও শুনতে পাচ্ছ না রণবাদ্য কেমন আমাকে উচ্চ স্বরে ডাকছে, বলেছে ওরে কাশেম তুই যুদ্ধে আর যাস না। তাহলে ইমাম বংশের কত সখীরা, কত কাশেম প্রাণী পিপাসায় প্রাণ হারাবে। তুই প্রাণ দিয়ে আজ এদের জীবন বাঁচা, তুমি আমাকে সাজিয়ে দাও। আমি তোমাকে সাজিয়ে দেবো স্বামী।
আমি এবার যাই সকিনা। জি জি, তাই বাবা। আচ্ছা, আমি আসছি। বাবা, তুমি একটু দাও। আমি একটিবার তোমাকে প্রাণ ভরে দেখি। না না সকিনা, আমার যাত্রা পথে বাধা দিয়ে আমার গতিপথকে তুমি পিছিল করে দিও না। আমার কর্তব্য পালন করতে দাও। ওই দেখো সকিনা, আমার খুড়াকে যুদ্ধে যাওয়ার জন্য আমার দিকে চেয়ে আছে। স্বামী, তুমি আবার আমার কাছে ফিরে আসবে তো? আসবো সকিনা, আসবো। আমি তোমার কাছে আবার ফিরে আসবো। স্বামী, স্বামী। চলে গেল। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। হে মেয়ের বাচ্চারা, আমার কাছে থেকে তুমি আমার কাছে এনে দিও। স্বামী, স্বামী। এভাবে পড়ে আছো কেন? চলে গেল। তোমার ছেলে আমাকে ফেলে চলে গেল। তাই বলি এমনি ভাবে কেউ কাঁদে নাকি? খোদার কাছে দোয়া কর, আবার আবার যেন তোর কাছে ফিরে আসে। কি করে আমি সহ্য করবো? এই সংসারে আর কে আছে বল? সাজিয়ে দিলি যুদ্ধ জয় করে ফিরে এলে আমার আমার তুই তাকে আত্মহত্যা দিয়ে ঘরে তুলবি। হবে রে মা, হবে। চল চল শিবিরে চল। আছে এবার যুদ্ধে আসার মতো কে আসার সেবার? এবার যুদ্ধে আসার মতো আছে হাসানের পুত্র কাসেম। সে তো একটা শিশু মাত্র। সে আমার যুদ্ধ শিক্ষকের হাত থেকে ইমামকে প্রত্যেকটা যোদ্ধা বিভাষায় কাতর না হলে কাউকে খতম করা যেত না। তা যা বলে চোখ আছে, বিভাষায় কাতর না হয়ে আমরা প্রায় পরাধীন হয়েছিলাম। আমি কল্পনাও করতে পারিনি যাবে পাবে এত শক্তি। বিভাষায় কাতর না হলে
আমি তাকে হত্যা করতে পারি না। শত্রুকে সুযোগ পেলে আমার মাঝে ধরে না মাঝে যে যেখানেই পাবে ভাবে তাকে হত্যা করবে। ইমাম বংশ ধ্বংস করা। আমরা রাজ্য ছয় করতে আসিনি, আমরা এসেছি ইমাম বংশ ধ্বংস করতে। লক্ষ্য থাকবে ফোরাত নদীর পানির দিকে। কাউকে একটু ভালো হবে না। নদীর কোল ছেড়ে দিবি কিনা তাই বল। তাহলে তোদের বুকের রক্ত পানি হিসাবে আমি ব্যবহার করবো। তোর সাহস তো কম নয়। শুনেছিস তোদের সম্মান একটাও ফিরে যেতে পারে সবাইকে হত্যা করে আমি বীর হাসানের পুত্র। হাসেম কখনো মৃত্যুর ভয় করে না। নদীর কোল ছেড়ে দিবি কিনা তাই বল। মনে আসলে আমি তো তোমাকে উপরত্ব তোমাকে জান দিয়ে ফিরে দেবো। হ্যাঁ হ্যাঁ আমি আমার কাছে কেমন ছিল আর বাতাস তুমিও গান করেছ সখিনার কাছে মানে এই মহাগিরি সখিনার পাশে কেমন শুনে তোমার গান করো আমার কাছে দুঃখ দই করে ফিরে এসেছে কাছে
সখিরা 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 আমি এসেছি সখিরা আমি সখিরা আমি তোমাকে কথা দিয়ে এসেছিলাম আবার তোমার কাছে ফিরে আসবো বড় কষ্টে তোমার কাছে ফিরে এসেছি আমাকে তোমার কোলের উপরে শুয়ে কোলের উপরে শুয়ে দাও আমি আর মানুষ যুদ্ধ জয় করেছিলাম কিন্তু পিপাসায় কাতর হয়ে পড়লে সবাই আমাকে নৃশংসভাবে কিন্তু স্বামীর হওয়ার সব কিন্তু জানো যাওয়ার আমার প্রাণের সখিনা তুমি আমার মাকে দেখো তুমি সারা যে মায়ের তোমার মাকে কাছে ভাই তোমার কপালে রক্ত চন্দনের কথা করিয়ে আমি যে কথা বলতে পারছি না আমার চোখ আধার পেয়ে যাচ্ছে আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না
আমার কাছে মুসলমানকে বাঁচতে দেয়নি আমি তাদের রক্তে কাছে তোমার সখিরাজি আমার এই কারবালার মাটিতে কবর দিয়ে আমি আজ সেই দুঃখের জগতে আমি যে মোহাম্মদী সৈন্যরা একে একে সবাই প্রাণ দিয়েছে। এখন বোধ হয় হোসেন ছাড়া যুদ্ধে আসার কথা কেউ নেই। আসুন এই ভাষায় সব কাজ হয়ে পড়েছে। যুদ্ধ আর কথা নয়। আজ এক সপ্তাহ পার হয়ে গেল, একেও এখন পর্যন্ত পানি পার করতে পারেনি। এখনো বেঁচে আছে কি করে? বংশের মান ওদের মাঝে থেকে মুখে দিতে হবে। আমাদের ঘোষণা দিয়ে দিয়েছেন হোসেনের কাটা মাথা দিয়ে দিতে পারবে, তাকে পুরস্কার দেবে লক্ষ সরকার দেবে না। হোসেনের মাথা তুমি কাটো আর আমি কাটি, দুজনার মধ্যে সমান সমান ভাগ হবে। মাঝখানে থাকতে সব কিছুদের ভাগ হয়ে যাচ্ছে। যুদ্ধ যুদ্ধ না করে যুদ্ধ করো আর নাই করো একই কথা। তোমার মাথা আমরা কাটবো। এসো হয়ে যাক।
প্রস্তুত নে, এবার প্রস্তুত নাও। মনে করেছ তোমার মাথা লাগবে আমি ফিরে যাও ঠিক আছে তুমি আবার এসেছো এসো এসো তোমাকে সাহায্য বুঝিয়ে দিই ছিল পালিয়ে গেছে আমাকে পানি খেতে কেউ বাধা দিবে না আমার কণ্ঠ শুকিয়ে যাচ্ছে এই তো পানি দেখা যাচ্ছে এই পানি খেয়ে আমি আমার জীবন বাঁচাই এই পানির জন্যে কত সৈন্য না খেয়ে শুকিয়ে মারা যাচ্ছি এই পানির জন্যে সোনার বংশ ধ্বংস হয়ে গেছে আর সেই পানি আমি পান আগে তৃষ্ণার্তদের পানি নিয়ে যেয়ে তাদের জীবন বাঁচাই তারপরে দেখা যাক নিজে পানি হবে না এবার আমি মোহাম্মদ ইজিদের কাছে মাথা নিয়ে আমি
যে বড় কষ্ট হচ্ছে সেবার এভাবে তুমি আমার গলা কাটতে পারবে না। নিশ্চয় পাবো, যতবার না পারি ততবার চেষ্টা করবো। আমায় যে বড় কষ্ট হচ্ছে, আমার মাথা যে তোমায় কাটতে হয়, তবে তোমার আমার বুক দেখে কি হবে? আমি তোমার বুক দেখলেই বুঝতে পারবো তুমি আমার হত্যাকারী না। তোমার হাতে আমার মৃত্যু কেনা। আমি পারবো। তুমি যে আমার হত্যাকারী, তুমি আমার আশ্রয়। হ্যাঁ, কি করে বুঝলে? আমার নানু সাহেব আমাকে বলেছিল যার পক্ষে লোক শূন্য থাকবে সেই যে তোমার হত্যাকারী। তাহলে তো কোনো কথাই নেই। আমায় যে বড় কষ্ট হচ্ছে, আমি জানি তোমার হাত থেকে যে আমি বাঁচতে পারবো না। তুমি আমার কথা শুনবে? এইভাবে তুমি আমায় গলা কাটতে পারবে না। কারণ ছোটবেলায় আমার নানু সাহেব আমাকে যেখানে সেখানে তোমার আমি তোমাকে বলছি, আমার পিছন দিক থেকে গলা কাটতে তুমি কাটতে পারবে। আমি তোমাকে একটা কথা দিচ্ছি, বেচতে না নিয়েছে আমি বেচতে কিছুতেই যে যাবো না। কারণ তুমি যে আমার একমাত্র আশ্রয়। ঠিক আছে, হ্যাঁ, ওই ছোপের রানা নেই কি বলছিস? ওই ছবির আড়ালে নিয়ে মাথা আমি কেটে ফেলবো। তবে এইবার আমি মহামান্ত্রীদের কাছে এই মাথা নিয়ে যাবো, খাই নেবো। মাস্টার Thank you.
আবার তুই শিবিরের বাইরে এসেছিস বড় চাষি কারবালার মাঠে এসে সবাইকে বুঝি হারালাম। আব্বা গেল, বুবু গেল, কাশেম ভাই গেল, আব্বাও যে সেই যুদ্ধে গেল, আর যে ফিরে এলো না বড় চাষি। আমাদের যে আর কেউ রইল না বড় চাষি। হে খোদা, তুমি জবাব দাও, এই এক ফুটা শিশু বাচ্চার কথায় তুমি জবাব দাও। আজ কতদিন হলো আমরা পানি খাই না বড় চাষি। পানির জন্য যে চাই সে যে আর ফিরে আসছে না বড় চাষি। আব্বাকে পুরাই তারা মেরে ফেলেছে, তাই না বড় চাষি? আরে বাবা, এ কথা বলতে নেই। তোমার আব্বা যুদ্ধই জয় করে বাড়ি নিয়ে ফিরে আসবে। তুমি আমাকে বুঝেও না চাষি। আব্বাকে ওরা ফিরে ফেলেছে, তা নাহলে এত করে চলে আসবে বাপু। তুমি গয়না কিনে অন্য কোথায় চলে যাও। এখানে যাওয়া ঠিক নয়। কেন জয় না? কি হয়েছে? এই কথা কেন বলছিস? তুই কি গোপনে কোনো সংবাদ পেয়েছিস? সংবাদ নয় বাবু, সংবাদ নয়। তাহলে আমি শিবিরের মধ্যে ঘুমিয়েছিলাম, হঠাৎ আমি ঘুম দেখলাম কে কারা যেন ঘোরা কাটছে। চলো শিবিরের বাইরে এলাম, দেখলাম ওদিকে ফিরে এসেছে। সবাইকে ধীরে ফসল বিক্ষত চুরি পানি হচ্ছে। আমার পুরি কাটিয়ে কিভাবে মনে চাইলো মার্কেটে করে শেষ